আলহাজ আব্দুল হক চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থাকাই কাম্য। তোমাদের অ্যাসাইনমেন্টের ডেটটা 20/12/2020 করেছেন। তোমরা যারা অ্যাসাইনমেন্ট করতে পারোনি তারা যথাযথভাবে অ্যাসাইনমেন্ট করে উপাধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে জমা দান করবে। অনেকে ভাবছো এই সময়টুকু আগে দিলে হতো, কিন্তু যে সময় পূর্বে দেওয়া হয়েছে সময়ের মধ্যে যারা দিয়েছো তাদের মূল্যায়ন, আর পরবর্তী সময় বর্ধিত করলেও তাদের মূল্যায়ন ভিন্নতা থাকবে অবশ্যই। তোমরা মনে করিও না যে এটা সবার জন্য দিলেই ভালো হতো। যেটা আগে দেওয়া হয়েছে যারা দিয়েছো তাদের একটা মূল্যায়ন, আর পরবর্তীতে যারা দিবে তাদেরও আমরা দেখব যে কারা পরে দিয়েছো। সেখানে অবশ্যই এর ভেরিয়েশন তো হবেই, না হলে আগে দেওয়ার আর পরে দেওয়ার মধ্যে পার্থক্য হবে কেন? যাই হোক, তোমরা পড়ালেখার মধ্যে থাকো, এটাই আমাদের উদ্দেশ্য। তোমাদের আর একটু কথা স্মরণ করিয়ে দিতে চাই। সরকারি একটি নির্দেশনা রয়েছে, সেখানে মাদক সম্পর্কে। তোমরা মাদক এবং কোভিড-19 এর বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে, সে কোভিড-19 সম্পর্কে বলবো। প্রথমে কোভিড-19 এর জন্য তোমরা শীতের মৌসুমে নিজেকে সুরক্ষা করবে। প্রথমে নিজের সুরক্ষা, তারপর পড়ালেখা বা অন্য কিছু। সেজন্য তোমরা জমায়েত অথবা সামাজিক কার্যক্রম যেখানে বেশি জমায়েত হয় সেখানে বর্জন করে চলবে। আর তোমরা মাদক দ্রব্য গ্রহণ করবে না। মাদক দ্রব্যের কুফল সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন লেকচারে বলছি, তো এখনো বলছি, মাদকের পক্ষে কোনো যুক্তি নেই। মাদক গ্রহণ করলে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় সরকার প্রশাসন সবার দিক থেকে ক্ষতিগ্রস্ত। সবাই তোমাকে খারাপ চোখে দেখবে, সুতরাং মাদক গ্রহণ করবে না। এখন আমরা আমাদের উপস্থাপনায় আসি। ওয়েলকাম ফর অ্যাটেন্ডিং মাই লাইভ অনলাইন ক্লাস বাই Flowers Reception, and also who will see by YouTube and Facebook, friends or students or others. Introduction of lesson, capital budgeting technique. Title of lesson, mathematical representation, represented by Vishnu Pada De, head of the Department of Management. Date 12/12/2020. এক নং প্রশ্নের তাত্ত্বিক আলোচনা। প্রশ্ন নম্বর 1, ঝুঁকি সমন্বিত বার্তার হার কি? ঝুঁকি সমন্বিত বার্তার হার হলো এমন একটি বার্তার হার যা বার্তাকরণের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের পাশাপাশি নগদ আন্তঃপ্রবাহের সাথে জড়িত ঝুঁকিকেও বিবেচনা করে। এটা সমন্বিত বার্তার হার। এখানে একটা রেট দেওয়া থাকে, এই রেট দিয়ে যদি অর্থের যে ফ্লোটা থাকে, আন্তঃপ্রবাহ, সে প্রবাহ এবং সেখানে আরেকটি রেট দেওয়া থাকে যেটি বার্তাকরণের, সে তার মাধ্যমে যদি এটা বার্তা করা হয়, এরপরে সমন্বিত বার্তার হার দিয়ে গুণ করার পরে সেক্ষেত্রে ঝুঁকি কতটুকু সেটি পরিমাপ করা সম্ভব হয়। 2 নাম্বার, নিট বর্তমান মূল্যের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড কি হতে পারে? কোন প্রকল্পের নিট বর্তমান মূল্যের মান ইতিবাচক হলে প্রকল্প গৃহীত হয়।
আর নেতিবাচক হলে প্রকল্প বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক প্রকল্প বিবেচনার ক্ষেত্রে যে প্রকল্পের নেট বর্তমান মূল্য ইতিবাচক এবং সর্বোচ্চ সেটি গ্রহণ করা হয়। তাহলে তোমরা অবশ্যই দেখবে আজকের একটি অঙ্কের মধ্যেও আমরা যে নেট বর্তমান মূল্য বের করেছি সেটি নেগেটিভ হয়েছে। সুতরাং যদি বলতে বলা হয় যে এটি কি গ্রহণ করা যাবে কিনা, অবশ্যই সেটি গ্রহণ করা যাবে না। 3 নাম্বার, আন্ত আয় হারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? নির্দিষ্ট একটি প্রকল্পের আন্ত আয়ের হার সেই প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে বেশি হলে প্রকল্পটি গ্রহণ করা হয়। পক্ষান্তরে আন্ত আয় হারের মান মূলধন ব্যয়ের চেয়ে ছোট হলে প্রকল্পটি বর্জন করা হয়ে থাকে। 4 নাম্বার, মুনাফা অর্জন সূচকের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? যদি মুনাফা অর্জন সূচকের মান 1-এর বেশি হয় তাহলে প্রকল্প গ্রহণ করা হয়। অন্যদিকে মুনাফা অর্জনের সূচকের মান 1-এর চেয়ে কম হলে প্রকল্পটি বর্জন করা হয়। এখানে বর্জন করা হয় লিখলে হবে সুযোগ ব্যয় কি? যখন কোনো নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগের জন্য এক বা একাধিক বিকল্প বিনিয়োগের সুযোগ হারাতে হয় তখন ওইসব ছেড়ে দেওয়া বিনিয়োগ প্রকল্প থেকে প্রত্যাশিত আয়কে গৃহীত প্রকল্পের জন্য সুযোগ ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। 6 নাম্বার, যদি কোনো প্রকল্পের নেট বর্তমান মূল্য ঋণাত্মক হয় তাহলে উক্ত প্রকল্পের মুনাফা অর্জন সূচকের মান কি হবে? কোন প্রকল্পের নেট বর্তমান মূল্য ঋণাত্মক হওয়ার অর্থ হলো ওই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বিনিয়োগের চেয়েও কম। আমরা জানি মুনাফা অর্জনের সূচক পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু এনপিভি স্মলার আর ইনভেস্টমেন্ট লার্জার। যদি এনপিভি পিআই হতো টিপিভি আর টিপিভি অফ ক্যাশ অথবা ক্যাশ ইনফ্লো, পিভি অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই পিভি অফ ইনভেস্টমেন্ট। তো এখানে স্মলার এবং লার্জার এটা দেখানো অর্থাৎ ছোট, যদি ছোট মানকে এখানে ছোট মানকে বড় মান দিয়ে ভাগ করলে ভাগফল মুনাফা অর্জনের সুযোগ অবশ্যই 1-এর চেয়ে কম হবে। সমান হলে ওই মান 1 হবে আর বড় হলে মুনাফা অর্জনের সুযোগ 1-এর চেয়ে বড় হবে। তাহলে সেক্ষেত্রে যদি নিট বর্তমান মূল্য ঋণাত্মক হয় তাহলে উক্ত প্রকল্পের মুনাফা অর্জনের সূচকের মান অবশ্যই নিট বর্তমান মূল্য যদি ছোট হয় তাহলে মান 1-এর চেয়ে ছোট হবে। তো ঋণাত্মক হলে সে মান ঋণাত্মক হবে, তাহলে সেটি গ্রহণ করা যাবে না, 1-এর কম। এটি বিষয়। Mathematical problems, capital budgeting techniques, page number 1233, Khan Ghoshal Jahangir, Principal of Finance. Problem holo, a large sized chemical company is considering investing a project that cost 4 lakh. The invested values, estimated value, salvage value is 0, tax rate 45%. The company was a straight line depreciation and the proposed project has cash inflow before tax. CFBT as below follows. Year 1, 2, 3, 4, 5. Number year 1
1 lakh CFBT, year 2 1 lakh CFBT, 3 1,50,000 CFBT, year 4 1,50,000 CFBT, fifth year 2,50,000. Determine the following: number 1, payback period; 2, average rate of return; 3, internal rate of return; 4, net present value at 15%; 5, profitability index at 15%. Solution: আমরা এই ক্ষেত্রে 12 ঘর বিশিষ্ট 12 কলাম বিশিষ্ট এবং যেহেতু ইয়ার 5টি, তাহলে এখানে 60টি রো থাকার প্রয়োজন রয়েছে, কারণ একটিতে নাম্বারিং করব আর দ্বিতীয়টিতে হেডিং আর আরেকটি কলাম নেব যোগফলের জন্য। তাহলে মোট 60টি রো আর 12টি কলাম বিশিষ্ট আমরা একটা টেবিল করব। আমরা এখানে ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু এই কথাটা আমরা এখানে লিখতে পারি। এনপিভি, তাহলে আমরা এটার হেডিং এর ক্যালকুলেশন অফ এনপিভি এই নামটি দিতে পারি। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। ইনভেস্টমেন্ট হলো 4 লাখ, 5 দিয়ে ভাগ করে 80,000। এখানে 12টি কলামের মধ্যে ফার্স্ট ইয়ার ইয়ার্স, সেকেন্ড সিএফবিটি, থার্ড ডিপ্রিসিয়েশন, ফোর্থ ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ফিফথ হলো ট্যাক্স, সিক্সথ হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, সেভেন্থ হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এইট হলো সিসিএফএটি মানে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তারপরে ফ্যাক্টরস 15%, এখানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরস 5%, পিভি প্রেজেন্ট ভ্যালু আমরা 5% অনুমান করে ধরেছি। এখানে প্রথম ইয়ারে 1 লাখ সিএফবিটি, ডেপ্রিসিয়েশন 80,000, তাহলে 1 লক্ষ থেকে 80,000 বাদ দিলে 20,000, তাহলে 1 লাখ মাইনাস 80,000 is equal to 20,000 EFBT. 20,000 into 45%, তাহলে 9,000. 20,000 minus 9,000 is equal to 11,000. 11,000 plus 80,000, তাহলে 91,000 factor 1 divided by 1.15. 1.15 আমরা যখন ভাগ করব তখন এই ফ্যাক্টরটি পাবো 0.869। তারপরে আমরা সিএফএটি এই ফিগারকে এটা দিয়ে গুণ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো। এভাবে প্রত্যেকটা হিসাব এখানে 1,80,000 ডেপ্রিসিয়েশন বিয়োগ দিলে 20,000, এটার ট্যাক্স করলে 45,000, 9,000, তাহলে 9,000 20,000 থেকে 9,000 বিয়োগ করলে 11,000, 11,000 আর 80,000 এর 91,000, তারপরে ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা এই ফিগারটা 68,796। এরপরে 1,50,000
ডেপ্রিসিয়েশন 80,000 মাইনাস করলে আমরা 70,000 পাবো। এরপরে 45% যখন করব 31,500 পাবো। 70 থেকে 31,500 মাইনাস করলে আমরা পাবো 38,500। এর সাথে 80,000 যোগ করলে পারবো 1,18,500। আর ফ্যাক্টর গুণ করলে 0.657 গুণ করলে আমরা পাবো 77,855। এখানে 54 পয়েন্ট সামথিং হয় 5 এর উপরে, সেই জন্য আমরা 5 এখানে যোগ 1 যোগ করে দেব। 54 এটা 55 লিখবো। তারপরে পরবর্তী ফিগারটাও একইভাবে পাওয়ার পরে আমরা ফ্যাক্টর দিয়ে গুণ করলে 67,664 পাবো। এরপরের ফিগার 2,50,000 80,000 মাইনাস করলে 1,70,000। এর ট্যাক্স রেট 45% করলে আমরা পাবো 76,500। 1,70,000 থেকে 76,500 মাইনাস করলে 93,500 পাবো। এর সাথে 80,000 যোগ করলে পাবো 1,73,500। ফ্যাক্টরস গুণ করলে পাবো 86,230 229 পয়েন্ট সামথিং 5 পয়েন্টের উপরে আমরা পাবো। সেক্ষেত্রে আমরা 229 কে আমরা 230 লিখবো। তাহলে এগুলো যোগ করার পরে আমরা পেলাম 3,79,624। এখন এটা আমাদের ইনভেস্টমেন্ট থেকে ছোট, সেজন্য আমরা 10% নিলেও হয়তো আমি কি করলাম, রিস্ক না নিয়ে 5% এর ফ্যাক্টর বের করলাম। 5% এর ফ্যাক্টর অবশ্য তোমরা জানো 1/1.05 প্রথমটি, তারপরে 1 ডিভাইডেড বাই 1.05 পাওয়ার 2 3 4 5 এভাবে দিলে ফ্যাক্টরগুলো পাওয়া যাবে। এরপরে আমরা সিএফ এটির সাথে গুণ করে আমরা এই ফিগারগুলো পেলাম। এগুলো যোগ দিলে পাবো 5,04,693, যেটা ইনভেস্টমেন্ট থেকে অনেক বড়। তাহলে আমরা একটা বড় এবং একটা ছোট, এখানে ছোট ফ্যাক্টরের এনপিভি বা টিপিভি বড় হয়, আর এনপিভি আমরা যদি এনপিভি করি অর্থাৎ ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে এখানে একটা পজিটিভ ফিগার পাওয়া যাবে। তাহলে যে ছোট ডিসকাউন্টিং রেটের এনপিভি বড় হয়, আর বড় ডিসকাউন্টিং রেটের এনপিভি ছোট হয় বা মাইনাস হইতে পারে। তাহলে আমরা এই পর্যায়ে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করব। পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু আমাদের প্রপোজড ইয়ার অর্থাৎ সিসিএফএটি এই কলামে আসবো। এখানে 4 লাখের কম ফিগার হলো 3,05,000, তাহলে এখানে ইয়ার হলো 3, তাহলে আমাদের প্রপোজড ইয়ার হলো 3, প্রস্তাবিত 3, অরিজিনাল ইনভেস্টমেন্ট 4 লাখ। আর যেখানে আমরা সিসিএফএটি যেখানে 3 বছরের, এটা 3,05,000, ওটা আমরা এখানে লিখবো মাইনাস সিএফএটি অফ আরওয়াই রিকভার্ড ইয়ারের, যেখানে 4 লাখ পুরে যাবে সেখানে সিএফএটি হলো 1,18,500। আমরা 4 লাখ থেকে 3,05,000 বাদ দিলে 99,500 ডিভাইডেড বাই 1,18,500। আমরা যখন ভাগ দেব 0.839 বা 7 এরকম পাবো, তাহলে 84 নেব। তাহলে 3.84 ইয়ার্স আমাদের পেব্যাক পিরিয়ড।
অর্থাৎ বিনিয়োগ ফেরতকাল 3.84 বছরে আমাদের 4 লাখ টাকা চলে আসবে। 2 নাম্বার অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটা আমরা করতে হবে অ্যাভারেজ ইএটি ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইএটি এখানে রয়েছে, অ্যাভারেজ ইএটি টোটাল ইএটি 1,92,500 ভাগ 5, তাহলে অ্যাভারেজ হয়ে গেল। আর ইনভেস্টমেন্ট হলো 4 লাখ, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হবে। তো আমরা এইভাবে যখন করব এখানে পয়েন্ট পাবো 0.1925 ইন্টু 100 মানে 19.25%। আমরা দ্বিতীয় নম্বর পাইলাম। তৃতীয় হলো আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এ প্লাস সি ডিভাইড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখানে এ মানে লোয়ার ডিসকাউন্টিং রেট 5%, বি মানে হায়ার ডিসকাউন্টিং রেট 15%, সি মানে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্টিং রেট। তাহলে সেখানে টিপিভি 5,04,693 থেকে 4 লাখ বিয়োগ দিলে 1,04,693। আর ডি হলো এনপিভি অফ হায়ার ডিসকাউন্টিং রেট, সেক্ষেত্রে 3,79,624 থেকে 4 লাখ বিয়োগ দিলে মাইনাস 20,376। তাহলে আমরা এখানে এ সমান 5% প্লাস সি এনপিভি অফ লোয়ার ডিসকাউন্টিং রেট 1,04,693, আর সি এর মান বসাবো মাইনাস ডি মানে মাইনাস 20,376। এখানে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, তাহলে এটা যোগ করলে হবে 1,25,069, আর উপরে হলো 1,04,693, ভাগ করলে পাবো 0.837 ইন্টু 10%, অর্থাৎ 5% যোগ এখানে 8.37% যোগ করলে 13.37%। এটা হলো আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন। 4 নাম্বার নেট প্রেজেন্ট ভ্যালু আর 15%। এখানে নেট প্রেজেন্ট ভ্যালু 15% এর, অর্থাৎ আমরা এখানে যেটা বড় রেট সেটি হলো মাইনাস 20,376 টাকা। আর পিআই পিভি অফ ক্যাশ ইনফ্লো, অর্থাৎ আমরা 15% এর যে 15% এর আমরা যে টিপিভি পেয়েছি সেটা হচ্ছে 3,79,624, এটা আমরা এখানে বসালাম। আর পিভি অফ ইনভেস্টমেন্ট এটা 4 লাখ, আমরা ভাগ করলে পারবো 0.945 এভাবে পাবো। তাহলে যোগ করে দিলে 0.95। তো আমরা আমাদের উপস্থাপনার প্রায় শেষ দিকে এসেছি। আমরা আবার একটু উপস্থাপনাটা একটু দেখবো আমাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা, আর আমাদের উপস্থাপনা একটু বেশি বা দেখে নিলে ভালো হবে। তাহলে প্রথম প্রশ্ন হলো ঝুঁকি সমন্বিত বাট্টার হার কি? ঝুঁকি সমন্বিত বাট্টার হার হলো এমন একটি বাট্টার হার যা বাট্টাকরণের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের পাশাপাশি নগদ আন্তঃপ্রবাহের সাথে জড়িত ঝুঁকিকেও বিবেচনা করে। 2 নাম্বার নেট বর্তমান মূল্যের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড কি হতে পারে? কোন প্রকল্পের নেট বর্তমান মূল্যের মান ইতিবাচক হলে প্রকল্প গৃহীত হয়, আর নেতিবাচক হলে প্রকল্প বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক প্রকল্প বিবেচনার ক্ষেত্রে যে প্রকল্পের নেট বর্তমান মূল্য ইতিবাচক এবং সর্বোচ্চ সেটি গ্রহণ করা হয়। আন্ত আয় হারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? নির্দিষ্ট একটি প্রকল্পের আন্ত আয়ের হার সেই প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে বেশি হলে প্রকল্পটি গ্রহণ করা হয়। পক্ষান্তরে আন্ত আয়ের হার আন্ত আয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিত্তি কি? এক নির্দিষ্ট একটি প্রকল্পের আন্ত আয়ের হার সে প্রকল্পের মূলধন ব্যয়ের চেয়ে বেশি হলে প্রকল্পটি গ্রহণ করা হয়। পক্ষান্তরে আন্ত আয়ের হার
হারের মান মূলধনের ব্যয়ের চেয়ে ছোট হলে প্রকল্পটি বর্জন করা হয়। মুনাফা অর্জন সূচকের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কি? যদি মুনাফা অর্জনের সূচকের মান 1-এর বেশি হয় তাহলে প্রকল্প গ্রহণ করা হয়। অন্যদিকে মুনাফা অর্জনের সূচকের মান 1-এর চেয়ে কম হলে প্রকল্পটি বর্জন করা হয়ে থাকে। সুযোগ ব্যয় কি? যখন কোনো নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগের জন্য এক বা একাধিক বিকল্প বিনিয়োগের সুযোগ হারাতে হয় তখন ওইসব ছেড়ে দেওয়া বিনিয়োগ প্রকল্প থেকে প্রত্যাশিত আয়কে গৃহীত প্রকল্পের জন্য সুযোগ ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। যদি কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্য ঋণাত্মক হয় তাহলে উক্ত প্রকল্পের মুনাফা অর্জন সূচকের মান কি হবে? কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্য ঋণাত্মক হওয়ার অর্থ হলো ওই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বিনিয়োগের চেয়ে কম। আমরা জানি মুনাফা অর্জনের সূচক পিআই এনপিভি স্মলার আর ইনভেস্টমেন্ট লার্জার হলে ছোট মানকে বড় মান দিয়ে ভাগ করলে ভাগফল মুনাফা অর্জনের সূচকের অবশ্যই 1-এর চেয়ে কম হবে। সমান হলে হবে 1 আর বড় হলে মুনাফা অর্জনের সূচক 1-এর চেয়ে বড় হবে। তাহলে ঋণাত্মক হলে অবশ্যই পিআইও ঋণাত্মক হবে, সেটি গ্রহণযোগ্য হবে না। তো আমরা অঙ্কটি এই সিস্টেমে আমরা করে ফেলবো। করার পরে আমরা উত্তরগুলো মিলিয়ে দেখব। বইয়ের উত্তর দেওয়া আছে সেই উত্তরের সাথে। এরপরে আমরা একটি বাড়ির কাজ নেব। Sunflowers company is considering an investment proposal to install new machine. The project will cost টাকা 2,50,000. The facility has a life expectancy of 5 years and salvage value of টাকা 30,000. The company tax rate 55% and no investment allowance is allowed. The firm uses straight line depreciation. The estimated cash flows of before tax CFBT from proposed investment proposal are as follows: 1 year 50,000, 2 year 55,000, 3 year 70,000, 4 year 75,000, 5 year 1,25,000. Determine the payback period, accounting rate of return, internal rate of return, and net present value at 10%, probability index at 10%. Enclosures of representation by giving flowers invitation for coming next class and taking part to every students on live Facebook, YouTube. Please subscribe my channel for getting important class quickly. Thanks all and all of you. Be remain happy by grace of Almighty.